সবাইকে স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম, আর আমার সঙ্গে রয়েছেন দৈনিক আমার দেশের ক্রীড়া সম্পাদক এম কায়সার। আপনাকে স্বাগত। ধন্যবাদ আরিফ। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ দল নিয়ে, বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে। নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ খেলছে, একই সঙ্গে বিসিবির নানা দিকগুলো নিয়েও কথা বলবো। তবে যে বিষয়টা সব থেকে বেশি আলোচিত, যে কম শক্তির নিউজিল্যান্ড, অনেক ক্রিকেটার অজানা, ঘরের মাঠে বাংলাদেশের খেলা, সেখানে প্রথম ম্যাচটা টাইগাররা হেরে গেল। আপনি কি একটু সারপ্রাইজড? কিছুটা সারপ্রাইজ আমি উইকেটের আচরণ নিয়ে। কারণটা হলো যে আপনি জানেন যে আমরা অপেক্ষা করছিলাম যে একটা ট্রু উইকেটে খেলা হবে বা প্রপার উইকেটে, যেটা সিরিজ শুরু হওয়ার আগে বলা হচ্ছিল যে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আমরা যে ধরনের একটা প্রপার উইকেটে খেলেছিলাম, স্পোর্টিং উইকেট, যেখানে পেস বোলাররা বেশ ভালো সুবিধা পাচ্ছিলেন, বল ব্যাটে আসছিল বেশ ভালোভাবে, স্পিনাররাও সুবিধা পাচ্ছিলেন, কিন্তু আনপ্লেয়েবল উইকেট ছিল না, আনইভেন কোনো বাউন্স ছিল না। অথচ এই ম্যাচে আপনি দেখবেন যে একই স্পটে বল পড়ে, একটা বল গ্লাভসে আসছে, আর ঠিক একই স্পটে বল পড়ে পরের বলটাই আপনার গোড়ালির দিকে আসছে। সো এরকম আনইভেন উইকেটে আপনি খেলতে নামলে সেখানে ব্যাটিং করাটা মোটেও নিরাপদ কোনো কিছু না। এই ধরনের উইকেটে ধরুন আপনার ব্যাট করাটা সবসময় একটা কঠিন বিষয় থাকে। তারপরও আমি বলবো যে 248 রান চেস করাটা যতই উইকেট কঠিন হোক না কেন, বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ এবং এই উইকেটের সাথে বাংলাদেশ যেরকমভাবে পরিচিত, প্লাস আপনি যেটা বললেন যে নিউজিল্যান্ড তেমন শক্তিশালী দল না, এক অর্থে তাদের প্রায় 8 থেকে 9 জন প্লেয়ার প্রায় আনকোরা টাইপের। সো এইরকম দলের বিরুদ্ধে এত কম স্কোরের ম্যাচে উইকেট আপনার পরিচিত রয়েছে, তারপর আপনি কেন জিততে পারবেন না? এটার আমি মনে করি না যে উইকেট কোনো ব্যাখ্যা অজুহাত হতে পারে। হ্যাঁ, সারপ্রাইজ আমি উইকেটের আচরণটা দেখে, কারণ আমি অপেক্ষা করছিলাম যে উইকেট পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে যেরকম সিরিজে যেরকম উইকেট তৈরি করেছিল বাংলাদেশ, ঠিক একই রকম উইকেটে খুব সম্ভবত এখানেও প্রস্তুতিটা নিবে। এবং আপনি দেখবেন যে একাদশ বাংলাদেশ সাজিয়েছিল সেখানেও 3 জন জেনুইন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ, এবং মূলত 5 জন বোলার নিয়ে খেলছে, জেনুইন 5 জন বোলার, 2 জন স্পিনার রয়েছেন। এই ধরনের উইকেটে খেলতে হবে, এটা যদি বাংলাদেশ আগে জানতো খুব সম্ভবত তাহলে স্পিনারের সংখ্যাটা একটা বাড়তো। তারপর আমি মনে করি যে পুরোপুরি ব্যাটিং ব্যর্থতার কারণে এই ম্যাচ বাংলাদেশ হেরেছে। এবং একদম স্পেসিফিক করে যদি বলেন তাহলে আমি বলবো যে তাহিদ হৃদয় এবং আফিফ হোসেন ধ্রুব যে ব্যাটিং করেছিলেন সেটা ওয়ানডে মানের ছিল না। আমরা 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 আলোচনায় ফিরবো, তবে তার আগে শরীফুল ইসলাম মিরপুরে কথা বলছেন। তার কি লজিক, বা দ্বিতীয় ওয়ানডে ঘিরে তিনি কি বলেন আমরা একটু শুনি। শরীফুল ইসলাম, তাকে হয়তো গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করছেন। তিনি আগের ম্যাচের বেস্ট পারফর্মার ছিলেন বোলিংয়ে। না, অ্যাকচুয়ালি আক্ষেপের কোনো কিছু নাই। যদি ধরেন আমরা হেরে যাই, আমাদেরও খারাপ লাগে, ব্যাটসম্যানদেরও খারাপ লাগে। সো এখানে আমরা যদি আরেকটু ভালো বোলিং করতাম হয়তো তাদের জন্য ইজি হতো। সো মনে করবো যে ইনশাল্লাহ নেক্সট ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে, আমাদেরকে সাপোর্ট দেবে, আমরাও তাদেরকে সাপোর্ট দেবে, দলগতভাবে আমরা ম্যাচ উইনিং আনবো। ক্রিকেট খেলা এরকম আসেই যে এক ইউনিট ভালো করে আর এক ইউনিট একটু ফেল করে। সো এটা নিয়ে আমরা আশাবাদী যে নেক্সট ম্যাচ ইনশাল্লাহ ভালো করবে। শরীফুল ইসলাম বলছিলেন যে ব্যাটারদের ডিফেন্ড করলেন। পরের কোশ্চেনটা তার কাছে কি হয়, যেমন আপনি যেমন বলছিলেন যে ব্যাটারদের একটা তো দায় রয়েছেন, কিন্তু তিনি এখানে বসে পুরাতন বোলিং এইসব বিষয়ে কথা হচ্ছিল। উনি ভালো, খুব মিশুক এসে কথা বলতেছিল নিচ থেকে। সো এটা ভালো লাগতেছিল। মোস্ট প্রবাবলি তামিমকে নিয়ে কিছু একটা বলেছেন না? গত ম্যাচে আমরা দেখেছি যে হারের পর তামিম ইকবাল তিনি ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছিলেন। যে ওয়েদার, আমার মনে হয় যে এখানে ওয়ানডে খেলাটা হঠাৎ করে এসে, আমার কথাই বলি, আমি তো T20 খেলে আসছি, তারপরে সাডেনলি আল্লাহর রহমতে ম্যাচ খেলছি। সো তারপরেও অ্যাডজাস্ট করে নিছি। সো আমার মনে হয় যে টসটা একটু ইম্পর্টেন্ট। সো দেখা যাক নেক্সট ম্যাচে এখন টস কী হয়, তারপরে দেখা। এই ওয়েদারের জন্য লাস্ট ম্যাচে 45 মিনিট ফার্স্ট ইনিংস বেশি ছিল বাংলাদেশ যখন বলেন, রাইট। এবং দুই পক্ষেরই আপনি ইনিংস একটু 45 মিনিট করে বেশি খেলানো হয়েছে। 7:30টায় ম্যাচ শেষ হওয়ার কথা, সেটা 8:30টার দিকেও কিন্তু ম্যাচ শেষ হয়েছিল। আরেকটা জিনিস তিনি যে বলেছেন যে ওয়েদারটা, এই ওয়েদারে আপনি T20 খেলা যেতে পারে 3-3.5 ঘন্টার ম্যাচ, কিন্তু আপনি যখনই 8 ঘন্টার ম্যাচ খেলবেন তারা ডোমেস্টিক ভালো করেই ইন্টারন্যাশনালে চান্স পেয়ে আবার আসছে। আর দ্বিতীয়ত এক ম্যাচ এখনও আমাদের হাতে 2 ম্যাচ আছে। সো আমরা ওই অ্যাবিলিটি আমাদের ভিতরে আছে যে ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো। আমাদের দেখা যাক পরের ম্যাচে আমরা যদি ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ সিরিজ আমরা
পরের ম্যাচে বাংলাদেশ দল আবারও ঘুরে দাঁড়াতে চায়, তো এটা তো সারা বিকল্প নেই। আমরা আর একটা কোশ্চেন নিচ্ছি, শুনবো যে শরীফুল কি বলে, তারপর আবার আলোচনায় ফিরবো। বুঝি নাই, আবার বড় ছিল। জটিল প্রশ্ন হয়ে যাচ্ছে আর কি। কিছুটা জটিল প্রশ্ন বোধ হয় শরীফুলের জন্য। না না, একটা ম্যাচে আমরা হয়তো মিস্টেক করছি, তারা অবশ্যই গুড টিম, আমরাও ভালো টিম। ইনশাল্লাহ নেক্সট ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ। এটা তো ঠিক। গোল বলে খেলার যে কোনো একটা ইয়ে হতেই পারে। আশা রাখতে বলছেন আর কি। আশা রাখার কথা শরীফুল বলছেন। মিরপুরে প্রেস কনফারেন্স করছেন শরীফুল ইসলাম, আমরা এখানে আলোচনা করছি এসব নিয়েই। কি মনে হলো শরীফুলের কথা শুনে? না, প্রথম ম্যাচে তিনি কিন্তু বেস্ট পারফর্মার বোলিংয়ে, 10 ওভার বোলিং করেছিলেন এবং যে কন্ডিশনে বোলিং করেছিলেন সেখানে আপনার 11টা থেকে খেলা শুরু হয়েছিল, আমি ম্যাচটা কভার করেছিলাম এখানে। প্রেস বক্সে বসে আমরা কিন্তু খুব একটা স্বস্তিতে ছিলাম, কিন্তু যখনই প্রেস বক্স থেকে বাইরে যাচ্ছি, কারণ ওটা শীতাতপ নিয়ন্ত্রিত, যখনই প্রেস বক্সের থেকে একটু বাইরে যাচ্ছিলাম আমরা, কয়েক মিনিট বাইরে হাঁটলে কিন্তু আপনার পুরোপুরি গরমে ঘেমে যাচ্ছিলাম। অথচ তারা প্রায় 3-3.5 ঘন্টার মতো 4 ঘন্টার মতো মাঠে ছিলেন এবং তিনি 10 ওভার বোলিং করেছেন। পেস বোলার 10 ওভার একই রিদমে বোলিং করা এই তীব্র গরমে একটু কঠিন তো অবশ্যই, সেখানে তিনি বেস্ট পারফরমেন্স করেছিলেন। 10 ওভারে খুব সম্ভবত 27 রানে একটি উইকেট পেয়েছিলেন এবং আপনি জানেন যে তার বাকি দুজন পেসার ছিলেন, তারা তেমন ভালো পারফরমেন্স করতে পারেনি। একজন খুব সম্ভবত 65 রান দিয়েছেন এবং একজন 50 রানের মতো করেছিলেন। তারপর আমি মনে করি যে 248 রান চেস করাটা এই উইকেটে বাংলাদেশ দলের জন্য অবশ্যই উচিত কাজ ছিল, কিন্তু সেই উচিত কাজটুকু তারা করতে পারেনি। পেস বোলাররা ভালো বোলিং করেছিলেন, পুরো বোলিং ডিপার্টমেন্ট ভালো বোলিং করেছে এই উইকেটে, এই আবহাওয়ার মধ্যে, কিন্তু প্রতিদান যেরকমভাবে দেওয়ার কথা ছিল ব্যাটাররা, সেটা তারা দিতে পারেননি। যে প্রসঙ্গটা আমরা আলোচনা করছিলাম যে আফিফ হোসেন ধ্রুবর ব্যাটিং এবং তাহিদ হৃদয় যে আপনার স্লো ব্যাট করেছিলেন, সেটাই আমি মনে করি যে কবজায় থাকা একটা ম্যাচ, নিয়ন্ত্রণে থাকা একটা ম্যাচ বাংলাদেশ সেখান থেকে হারিয়ে বসেছিল। কারণ তাদের ব্যাটিংটা, তারা একটু ডিপে ম্যাচটা নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু ডিপে নিয়ে গেলে হবে না, আপনাকে ডিপে নিয়ে গিয়ে ম্যাচটা শেষ করে আসতে হবে বা ফিনিশ করে আসতে হবে। সেই ফিনিশিং কাজটা তারা ঠিকমতো করতে পারেননি এবং নিশ্চিতভাবে এই প্রশ্নটা উঠেছিল আজকে প্রেস কনফারেন্সে, সেখানে তিনি তার ব্যাটারদেরকে ডিফেন্ড করেছেন, বলছেন যে প্রত্যেকদিন আপনি ব্যাটাররা ভালো করবেন তা না, কোনোদিন বোলাররাও খারাপ করতে পারেন। জি, কিন্তু কায়সার ভাই, আফিফের কথা বলতে পারি যে ধরেন অনেকদিন তিনি দলের বাইরে ছিলেন, তিনি কামব্যাক করলেন আবারও জাতীয় দলে, সেখানে সবসময় তো সুযোগ আসে না হিরো হওয়ার। মহেন্দ্র সিং ধোনি বলতেন যে উনি যে পজিশনে ব্যাট করতেন খুব কম বলেই তাকে ম্যাচ জেতাতে হতো বা একটা ক্রুশাল টাইমে তাকে নামতে হতো। আফিফের সামনে তো সেই সুযোগটা ছিল। অবশ্যই 38টা ম্যাচ খেলেছেন তিনি এবং 38টা ম্যাচের মধ্যে 33টা ম্যাচ আমি দেখলাম তার পরিসংখ্যান বিচার করে, যে 33টা ম্যাচে তিনি ব্যাট করেছেন 6 নম্বর পজিশনে এবং বাকি 6টা ইনিংসে তিনি ব্যাট করেছেন খুব সম্ভবত 7 নম্বরে। দ্যাট মিনস তিনি ম্যাক্সিমাম সময়টুকু এই জায়গাটুকু ব্যাট করেছেন। এখন যদি কেউ বলে যে হি ইজ নট ফিট ফর নাম্বার 6 অর নাম্বার 7 ব্যাটসম্যান, তাহলে তিনি এত লম্বা সময় তাকে আপনি খেলালেন কেন? তার মানেটা হলো যে এই পজিশনের জন্য তিনি মিসফিট। আমি জানি না তিনি কি বলছেন, কিন্তু তার হয়ে অনেকে যেটা বলার চেষ্টা করছেন যে তিনি লোকাল ক্রিকেট, ঘরোয়া ক্রিকেটও এই পজিশনে ব্যাট করেন না, আরেকটু উপরের দিকে ব্যাট করেন। কিন্তু আরিফ, আপনি আমাকে বলেন যে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট বা সিরিজ খেলতে নামলে আপনি কোন পজিশনে ব্যাট করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা কমফোর্ট ফিল করেন না, সেটা কি আপনি টিম ম্যানেজমেন্টের কাছে আপনি বলতে পারেন না? তিনি যদি মনে করেন যে হি ইজ নট ফিট ফর দিস পজিশন টু ব্যাট, তাহলে তিনি সেটা কেন টিম ম্যানেজমেন্টের কাছে বলবেন না? কিন্তু আপনি যদি টিম ম্যানেজমেন্টের কাছে সবসময় বলবেন যে আমি যে কোনো পজিশনে দলের প্রয়োজনে ব্যাট করতে পারি, তাহলে তো আপনাকে টিম ম্যানেজমেন্ট সেই অনুযায়ী কিন্তু আপনার একটা প্ল্যান সেট করে দেবে এবং সেই প্ল্যান অনুযায়ী আপনাকে ব্যাট করতে হবে। দ্যাট মিনস আপনি যখনই 33টা ইনিংস, আপনার 38টা ম্যাচের মধ্যে 19টা ম্যাচে ওই পজিশনে ব্যাট করেছেন এবং পারছেন না, দ্যাট মিনস আপনি আপনার স্কিল নিয়ে প্রশ্নটা উঠবেই, আপনার সক্ষমতা নিয়ে প্রশ্নটা উঠবেই। এবং যে কায়দায় আফিফ লাস্ট ম্যাচে ব্যাট করেছেন, সেটা 49 বলে 27 রান, একটা 6 নম্বরে ব্যাট করতে নামা ব্যাটারের কাছ থেকে আমরা এরকম ব্যাটিংটা আশা করিনি। আপনি এটা করতেই পারেন, কারণটা হলো যে আপনি যখনই শুরুতে যাবেন দেখবেন যে একটু স্ট্রাগল করবেন বা আপনি ড্যামেজ রিপেয়ারের একটা বিষয় থাকে, তো ড্যামেজ রিপেয়ার করে আপনি তারপরে ম্যাচ জিতিয়ে তো আসবেন। ড্যামেজ রিপেয়ার করতে গিয়ে যদি আপনি আরো পুরো দলের ইনিংসটাই ড্যামেজ করে দেন, তাহলে তার কোনো লাভ নেই। এবং কোনো বাউন্ডারি ছিল না। আপনি 49 বল খেলবেন, একটা বাউন্ডারি হাঁকাতে পারবেন না, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার এবং পর্যাপ্ত সুযোগ ছিল এই ম্যাচটা জেতানোর, মানে নায়ক হওয়ার পুরো যথেষ্ট সুযোগ ছিল, নিজের দলে পাকা করার সুযোগটা ছিল তার সামনে। অবশ্যই। এবং আপনি দেখবেন যে তিনি 38টা ওয়ানডে ম্যাচ খেলে এই অভিজ্ঞতা কাজে লাগাতে যদি না পারেন, ওয়ারেজ আপনি উল্টো দিকে দেখেন যে নিউজিল্যান্ডের যে ব্যাটার
ম্যান অফ দি ম্যাচ হয়েছিলেন সেখানে ডিন ফক্সক্রফট, তিনি কিন্তু আপনার ওই পজিশনে ব্যাট করেছেন এবং এটি তার ছিল মাত্র দ্বিতীয় ম্যাচ এবং তিনি সেখানে হাফ সেঞ্চুরি করেছেন, 8টি বাউন্ডারি হাঁকিয়েছেন। সো বাউন্ডারি হাঁকানোটা আমি মনে করি না যে খুব বড় কোনো বিষয়, কিন্তু আপনি যদি স্ট্রাইক রেটটা ঠিক রাখতে পারেন, আপনি 49 বলে যদি 40 রানও করতে পারতেন বা 42 বলে করতে পারতেন, বলে বলে রান নিতে পারতেন, তাহলে দেখতেন এই জটিলতাটা আসতো না। কিন্তু জটিলতাটা চলে এসেছে সেখানেই, যখন আপনি একদম পুরো বকডাউন হয়ে গিয়েছেন, যেন মনে হচ্ছে যে না, রান করাই এখানে সম্ভব না, এই পজিশনে পড়ে গিয়েছেন। এবং এই কারণে একসময় আস্কিং রান রেট যেখানে বাংলাদেশের ছিল 5.11, সেটা শেষে গিয়ে দাঁড়িয়েছে আপনার 9 পয়েন্ট সামথিং। সো এই গ্যাপটা বাংলাদেশ আর পূরণ করতে পারেনি। জি, আর হোয়াট অ্যাবাউট মেহেদী মিরাজ, তার কথা আপনি কি বলবেন? দেখুন, একজন ক্যাপ্টেন যদি ভালো পারফরমেন্স না করেন, বিশেষ করে দলের প্রয়োজনীয় মুহূর্তে, তখন প্রশ্নটা কিন্তু উঠবেই। এবং যে কায়দায় তিনি যে ফ্যান্সি শট খেলে আউট হয়েছেন, সেটা আমার কাছে একটু অবাক করার মতো বিষয় হয়েছে। হ্যাঁ, উইকেট একটু ব্যাট করাটা একটু টাফ হয়েছে, এখানে আপনাকে রিভার্স সুইপ করতে হবে, কিন্তু রিভার্স সুইপ করলে সেটা কিন্তু আপনাকে নিশ্চিত হয়ে করতে হবে, সেখানে আপনি রিস্ক নেওয়া যাবে না। এবং তিনি যে পজিশনে ব্যাট করতে নেমেছিলেন, আমার কাছে মনে হচ্ছিল যে ভেরি ইজি টু ব্যাট, সেখানে যদি তিনি রান করতে পারেন, এবং এই ধরনের সিচুয়েশনে তিনি এর আগে রান করে ম্যাচ দলকে জিতিয়েছেন, কিন্তু যে কায়দায় আউট হয়েছেন তাতে মোটেও কিন্তু আপনার তার পাস মার্ক পাওয়ার মতো বিষয় না। বোলিংটা তার ভালো হয়েছে, কিন্তু ব্যাটিংটা যে সময় ব্যাটিং করে দলকে জেতানোর কথা ছিল, সেটা তিনি মোটেও করতে পারেননি। ওয়ারেজ আমার কাছে খুবই অবাক লেগেছে যে এত আনকরা একটা দলের বোলিং অ্যাটাকের বিরুদ্ধে এবং এই পজিশনে খেলতে নেমে এত সহজ একটা সহজ স্কোরটা বলছি এই কারণে, কারণ 42 বলে আপনার রান দরকার জেতার জন্য 56 রান, হাতে উইকেট কটি? 5টি। আপনি এই ম্যাচ যদি জিততে না পারেন তো কখন জিতবেন? সো এই আপনি 2027 বিশ্বকাপে মিরাজকে অধিনায়ক দেখেন? সত্যি কথা, গতকালকে খালেদ মাহমুদ সুজনকে আমি এই কোশ্চেনটা করেছিলাম, উনি আসলে সোজা সাপটা উত্তর দিতে পারেননি। না, আমি সোজা সাপটা উত্তর দিচ্ছি। আমার কথা হলো যে একজন ক্যাপ্টেন যদি পারফর্ম করতে না পারেন, দলের জন্য জেতাতে না পারেন, দলের জেতানোর জন্য বা দলের পারফরমেন্সে ভূমিকা রাখতে না পারেন, তাহলে শুধুমাত্র টস করার জন্য তাকে ক্যাপ্টেন রাখার কোনো প্রয়োজন নেই। আর আপনি যদি আমার কাছ থেকে সরাসরি জিজ্ঞেস করেন, তাহলে আমি মনে করি যে বাংলাদেশ যে 3 ফরম্যাটে 3 অধিনায়ক করেছিল, এই সিস্টেমটাই ভুল। আপনি বাংলাদেশে অন্তত, কারণ সব টিমে তো একই খেলোয়াড়, আপনি টেস্ট টিমে কয়েকজন খেলোয়াড় শুধু বাদ দিয়ে ওয়ানডে এবং টি-20 টিমে কিন্তু একই খেলোয়াড় খেলছেন, অথচ ক্যাপ্টেন 2জন। কি কারণে? এমন না যে আপনি যে টি-20তে যিনি ওয়ানডে দলে তো 3 জন, ওয়ানডে দলে 3 জন রয়েছেন ক্যাপ্টেন। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এই ধারণা থেকে, এই কনসেপ্টটা যারা দিয়েছিলেন তারা একটা খুবই হোমসিক্যালি একটা কনসেপ্ট দিয়েছিলেন। যদি 3টা টিম আলাদা হয় তাহলে আপনি 3 ক্যাপ্টেন করেন, কিন্তু 3টা টিমের মধ্যে যদি একই খেলোয়াড় থাকেন তাহলে আপনি 3 জন ক্যাপ্টেন কেন করবেন? এর ফলে আপনি জটিলতা আরও বাড়ে, ড্রেসিং রুমের আপনার পরিবেশটা, হারমোনিটা নষ্ট হয়। এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে এই সুযোগে, এই সময় আমাদের ফিরে যাওয়াটা উচিত যে সাদা বলের জন্য আপনি একজন ক্যাপ্টেন, লাল বলের জন্য একজন ক্যাপ্টেন, যদি আপনি ডিফারেন্ট ইটা রাখতে চান, অর্থাৎ টেস্ট টিমের জন্য একটা ক্যাপ্টেন এবং ওয়ানডে এবং টি-20 যে টিমের জন্য একজন ক্যাপ্টেনই যথেষ্ট। সেক্ষেত্রে কি আপনারা সাদা বলের জন্য ওই ক্যাপ্টেন নির্বাচন করাটা একটু কঠিন হয়ে যায়? কারণ কে থাকেন, কখনো কখনো আমরা দেখি নাজমুল শান্তর পারফরমেন্স নিয়ে প্রশ্ন ওঠে যে তিনি টি-20তে থাকবেন কিনা, লিটনের ক্ষেত্রে আবার উল্টোটা হয়। তো এই জায়গাটার আসলে সমাধান কি আপনার? না, সমাধান তো অবশ্যই আসতে হবে আপনাকে। একজন ক্যাপ্টেন যাকে আপনি সেট করবেন তাকে আপনি অবভিয়াস চয়েস হিসাবে রাখবেন, যে তিনি যেন শুধুমাত্র টস করার জন্য ক্যাপ্টেন না হন, তিনি যেন পারফরমেন্স করতে পারেন, এই কারণে তাকে ক্যাপ্টেন করা হচ্ছে। ওই পারফর্মার ঘাটতি দেখেন কিনা আপনি? না, আমার কাছে মনে হচ্ছে যে ঘাটতি তো অবশ্যই রয়েছে। কারণটা হলো যে বাংলাদেশ দলের 1 থেকে 11 জনের কোনো ব্যাটসম্যান কিন্তু আপনি ধারাবাহিকভাবে ভালো খেলছেন তা কিন্তু না। এই বাস্তবতাটা মেনে নিয়েই আপনাকে কিন্তু ক্যাপ্টেন সেট করতে হবে। বাট চিন্তাটুকু করতে হবে যে শুধুমাত্র আপনার ওই ক্লাব প্রীতির কারণে অথবা তার পার্সোনাল কোনো প্রীতির কারণে কাউকে ক্যাপ্টেন না দিয়ে আপনাকে চিন্তা করতে হবে পুরো বাংলাদেশ দলটাকে আপনি সামনের 4 বছরে বা কোনো একটা টুর্নামেন্টকে কেন্দ্র করে কিন্তু করতে হবে। পৃথিবীর অন্যান্য সব দেশে কিন্তু আপনি দেখবেন যে যখনই একটা বিশ্বকাপ শেষ হয় তখন পরের বিশ্বকাপে কে অধিনায়ক হবে সেটা কিন্তু সেট করা হয়ে থাকে, কারণ ওই 4 বছর তিনি পুরো দলকে তৈরি করার একটা সুযোগটা পান। কিন্তু আমাদের এখানে এটা রিভলিং চেয়ারের মতো ঘুরতে থাকে। একটা সিরিজে ভালো করার পর তার ক্যাপ্টেন্সি নিয়ে অনেক প্রশ্ন ওঠে, কিন্তু পরের 2টা ম্যাচে সিরিজে যখন খারাপ করেন তখন তাকে বাদ দেওয়ার জন্য রই পড়ে যায়। এই কারণে আমি মনে করি যে ক্যাপ্টেন্সি যদি আপনি কাউকে দিতে চান তাহলে একটা নির্দিষ্ট সময়ের জন্য দেওয়াটা উচিত, নট সিরিজ বাই সিরিজ, নট ম্যাচ বাই ম্যাচ, নট বছরেও না। আমি মনে করি যে একটা টুর্নামেন্টকে কেন্দ্র করে। সো 2027 বিশ্বকাপে বাংলাদেশ যে খেলবে সেটা 2023 বিশ্বকাপের পর কিন্তু সেট হয়ে গিয়েছিল। সো সেই সিদ্ধান্তটা আমি মনে করি যে তখনই নেওয়া উচিত ছিল যে হুইল বি দ্য ক্যাপ্টেন অফ 27 ওয়ার্ল্ড কাপ। সেটা যদি করতে পারতেন তাহলে আজকে এই জটিলতাটা নিয়ে আসছে না। 1 বছর পরে বিশ্বকাপ, এখন আপনাকে অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে যে যিনি ওয়ানডে ক্যাপ্টেন রয়েছেন আমাদের, তার পারফরমেন্স কেমন, তার আপনার যোগ্য সেই সক্ষমতা রয়েছে কিনা বিশ্বকাপের মতো একটা বড় আসরে ক্যাপ্টেন্সি করার মতো, দলকে পরিচালনা আমি বলবো না, দলের পারফরমেন্সটাকে ঠিকঠাক রাখার মতো এবং জিতে ফিরে আসার জন্য। রাইট, আমরা একটা বিরতি নিচ্ছি। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে ফিরছে একটু পর।
আমাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম, আছেন আমার সঙ্গে এম কায়সার, দৈনিক আমার দেশের ক্রীড়া সম্পাদক। এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশ দল নিয়ে, একটু ক্রিকেট বোর্ডটা নিয়েও কথা বলতে চাই। তামিম আসার পর বেশ কটা উদ্যোগ নিয়েছেন, ঘরোয়া লিগের ক্রিকেটারদের বেতন বেড়েছে, ঢাকা লিগটা শুরু হচ্ছে, যদিও খুব একটা যে দলগুলোর মধ্যে এই টুর্নামেন্ট নিয়ে উত্তেজনা বিরাজ করছে তা নয়। এমনও শুনছি যে চিরকুটের মধ্যে নাকি সাইন করিয়ে, পুরোটা আসলে প্রমাণিত না, বাট এগুলো হচ্ছে শোনা কথা যে 1-2 লাখ টাকার মধ্যে প্লেয়ার নিয়ে নিচ্ছে। আবার একই সঙ্গে ক্যাপ্টেন কার্ড ইস্যু, এটা নিয়েও আবার সাবেক এক ক্রিকেটার তার যে মন্তব্য সেটা তুলে ধরেছেন। দলবদল নিয়ে বলি, সেটা হলো যে আপনি এই অন্তত যেভাবেই হোক ডিপিএলটা শুরু হচ্ছে, যদি শুরু না হতো তাহলে তো এই ক্রিকেটাররা খেলতেই পারতেন না, কারো পারফরমেন্স তেমনভাবে বিবেচনা করা হতো না। সো আমার কাছে মনে হচ্ছে যে একটু দেরিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেখেই দলবদলে তেমন উত্তেজনা নেই, বা তেমনভাবে হয়তো ক্রিকেটাররা যেভাবে আর্থিকভাবে সহায়তা বা পাওয়া উচিত ছিল তাদের, বা এর আগে তারা যেভাবে পেয়ে আসছেন সেটা হয়তো পাচ্ছেন না। এটা তাদের জন্য একটু দুঃখজনক ব্যাপার, কোনো সন্দেহ নেই। এবং হয় কি আরিফ, আমাদের এখানে দেখবেন যে আপনি ওই দলবদলে যারা দল সেট করে থাকেন যেসব সংগঠকরা, তারাও কিন্তু ব্যবসায়ীদের মতো, তারা নিজেরা ব্যবসায়ী। আপনি যত কম দামে যত খেলোয়াড়কে পাওয়া যেতে পারে বা যত কম খরচে দল গঠন করা যেতে বড় পারে, মাছ, রাইট, সেটা তারা করার একটা চেষ্টা করে থাকেন সাধারণত। তারপরে মোহামেডান আবাহনী বেশ ভালো দল গড়েছে এবং প্রাইম ব্যাংকও ভালো দল গড়েছে। আমি প্রথম দিন যে দলবদলের যে ইটা দেখলাম সেখানে আশা করছি যে মাঠের ক্রিকেটও যেন ভালো মতো হবে এবং এরকম ভাঙাচোরাভাবে যেন না হয়ে একদম ধারাবাহিকভাবে ভালো টানা যেন টুর্নামেন্টটা শেষ হতে পারে, সেই অপেক্ষায় কিন্তু আমরা রয়েছি। আর ক্যাপ্টেন্স কার্ডের কথা যেটা বলছিলেন, তামিম ইকবাল বেশ কয়েকটা, আপনি সভাপতি হওয়ার পরে বেশ কিছু দৃশ্যমান কিছু পরিবর্তন করার একটা চিন্তাভাবনা তিনি দেখিয়েছেন এবং সেই অনুযায়ী কিন্তু খুব দ্রুত ভঙ্গিতে কাজ করার চেষ্টাটুকু করছেন। তাকে সময় দিতে হবে, মাত্র কিছুদিন তিনি কাজ করেছেন, আরও সময় দিতে হবে। এবং এখন পর্যন্ত আপনি যদি জিজ্ঞেস করেন আমাকে, তাহলে কিছু প্ল্যান, কিছু যেটা তিনি দেখিয়েছেন সেটা বেশ ভালো উদ্যোগ, কোনো সন্দেহ নেই। বিশেষ করে ক্যাপ্টেন্স কার্ডের যেটা তিনি করেছেন, ক্যাপ্টেনরা তো অবশ্যই আমি মনে করি যে একটা আপনার সম্মান ডিমান্ড করেন, এটা তাদের প্রিভিলেজ। আমি এটাকে প্রিভিলেজ কার্ড বলবো না, আমি বলবো যে দে ডিজার্ভ ইট। এটা আপনি একটা ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, আপনি 20 কোটি মানুষের মধ্যে কিন্তু আপনি সবাই ক্যাপ্টেন না, 15 জনের একজন তারা ক্যাপ্টেন্সি করে থাকেন এবং একটা ক্যাপ্টেনকে কত জটিলভাবে এগোতে হয় বা কত কঠিনভাবে সামনে বাড়তে হয় সেটা আমরা সবাই জানি। এটা একটা যোগ্যতার কারণেই তো পাচ্ছে, রাইট, এটা এক্সট্রা যোগ্যতা, যদি অন্য কারো থাকতো সেও তো ক্যাপ্টেন হতো, রাইট। এবং আমি মনে করি সেই কারণে আমি বললাম যে এটা প্রিভিলেজ কার্ড, অনেকে মনে করছেন যে এটা একটা প্রিভিলেজ কার্ড। আমি এটাকে প্রিভিলেজ কার্ড বা সুবিধাজনক কোনো কিছু বলবো না, আমি বলবো যে দে ডিজার্ভ ইট। এটা তারা এই যোগ্যতার অনুযায়ী কিন্তু এটা তারা পাচ্ছেন এবং এটা হওয়া উচিত। একজন ন্যাশনাল টিমের ক্যাপ্টেনকে কেন মাঠে ঢোকার জন্য আপনার টিকিটের জন্য অপেক্ষা করতে হবে? তিনি তার কার্ড দেখিয়ে মাঠে ঢুকবেন। আর এটা নিয়ে হয়তো অনেক কথাবার্তা বলছেন যে শুধুমাত্র ক্যাপ্টেনরাই কেন এটা পাচ্ছেন। হ্যাঁ, ক্যাপ্টেনরা এটা পাচ্ছেন কারণ তারা ক্যাপ্টেন, তারা এই কারণে তারা ক্যাপ্টেন দেখেই তারা কিন্তু এটা পাচ্ছেন। এটা আপনাকে মেনে নিতেই হবে এই জিনিসটা। এটা হলো একটি দিক। আরেকটা দিক হলো যে আপনি অন্যান্য ক্রিকেটারদেরকেও সেইরকমভাবে সম্মানিত করা উচিত আমি মনে করি। টেস্ট ক্রিকেটার যারা রয়েছেন বা যারা বাংলাদেশের হয়ে কখনো খেলেছেন, তারাও যদি এই খেলা মাঠে ঢোকার জন্য বা খেলা দেখার জন্য চেষ্টাটুকু চিন্তা করে তাদের থাকেন, জন্য কি কোনো কিছু করা উচিত? আমি মনে করি যে তারা দে অলসো ডিজার্ভ ইট, তাদেরকেও করা উচিত অবশ্যই। কারণ তারা তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিলেন এবং বাংলাদেশের সম্মানের আদায়ের জন্য বা বাংলাদেশের সম্মান আরও উঁচুতে তোলার জন্য অনেক ঘাম পরিশ্রম সব কিছু জড়িয়েছেন। সো আমি মনে করি যে তারা যেন টিকিটটা সহজলভ্যভাবে, সবাইকে তো আর আপনি কার্ড দিতে পারবেন না, সবাইকে আপনি আর অ্যাক্রেডিটেশনও দিতে পারবেন না। সো যে কাজটুকু করা উচিত সেটা হলো যে তারা যেন সহজে মাঠে বসে খেলা দেখতে পারেন, টিকিটটা যেন তাদের জন্য সহজলভ্য করা যেতে পারে। সেটার একটা, আমি কোটা সিস্টেমে বলবো না, কোটা শব্দটাই আমার পছন্দ না। আমি বলবো যে তারা যেন এই ফ্যাসিলিটিসটা অন্তত পেতে পারেন, যেন একটু আগে আসলে আগে ভিত্তিতে যে সিস্টেমটা করা হয়ে থাকে সেরকম একটা সুবিধা তাদেরকে দেওয়া যেতে পারে। জি। আর তামিম ইকবালের পক্ষে ক্লাবগুলোকে নিয়ন্ত্রণ করা কতটা সম্ভব হবে? টাফ হবে, কোনো সন্দেহ নেই। কারণটা হলো যে ক্লাবগুলোর মধ্যে আপনার 72টা ক্লাব যারা রয়েছে, 72টা ক্লাবের মধ্যে থেকে আপনার 12 জন আসেন ক্লাব কোটা থেকে ইলেকশন করার জন্য, নির্বাচিত পরিচালক হওয়ার জন্য। এবং আপনি দেখবেন যে এই ক্লাবগুলো থেকে কারা পরিচালক হবেন সেটা কিন্তু গত নির্বাচনের আগেও তামিমের সঙ্গে কিন্তু এক ধরনের জটিলতা তৈরি হয়েছিল বলেই তিনি এক অর্থে শেষ পর্যন্ত আর নির্বাচন করেননি। এবং এই যে নতুন নির্বাচন 3 মাসের পরে তিনি কমিটেড হয়েছেন যেটা দেওয়ার জন্য, সেখানেও আমি মনে করি যে এই 12 জন আপনার বোর্ড প্রতিনিধি বা পরিচালক কে হবেন ক্লাব কোটা থেকে বা ক্লাবের ইসে থেকে, ক্যাটাগরি থেকে, সেটা সেট করাটা ভেরি টাফ একটা বিষয় হবে তার জন্য। সেই চ্যালেঞ্জটুকু তাকে নিতে হবে। আপনি দেখবেন যে আপনি যদি হিসাব করেন, এখন বর্তমানে অ্যাডহক কমিটিতে যারা রয়েছেন তারা বলেছেন যে অ্যাডহক কমিটিতে যারা রয়েছেন তারাও নির্বাচন করবেন। সেই অনুযায়ী আপনি দেখবেন যে অন্তত 5 থেকে 6 জন অলরেডি কিন্তু সেট হয়ে গিয়েছেন এখানে। সো এই ক্লাব কোটা থেকে তাদেরকে সেট করাটা তামিমের জন্য অনেক নির্বাচনের বড় একটা চ্যালেঞ্জ হবে।
আপনার সঙ্গে কি বুলবুলের কথা হয়েছে? বুলবুল ভাইকে আমি একটা মেসেজ পাঠিয়েছিলাম, কিন্তু উনি আর পরে উত্তরটা দেননি। আর নিউজের জন্য যদি প্রয়োজন হয় আমি আবার তাকে ফোন করব, কিন্তু এখন পর্যন্ত আমার সাথে নিউজের জন্য তাকে আমার প্রয়োজন হয়নি। তবে কথা হবে, কারণটা হলো যে তার সাথে আমাদের সম্পর্ক আগেও যেরকম তার ভালো ছিল। প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি আসলে এই সরে যাওয়ার পর, তার যদি কোনো বলার কিছু থাকতো। না, সেটা তিনি একটা পত্রিকাকে ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু সেটা আরো ভালো হতো তিনি যদি এটা প্রেস কনফারেন্স করতেন একটা, তাহলে হয়তো অনেক প্রশ্নের উত্তর তার আমাদেরও রয়েছে, সেই প্রশ্নের উত্তরগুলো অনেক সাংবাদিক জানতে পারতেন। সো এইটুকু আমি মনে করি যে একটু কারেজ তার থাকা উচিত ছিল, যে যেহেতু ক্রিকেট বোর্ড তাকে এনএসি তাকে সরিয়ে দিয়েছে এরকমভাবে, এবং তিনি কি বলতে চান সেটা যদি তিনি প্রকাশ্যে একটা সংবাদ সম্মেলন করার মতো সাহস দেখাতে পারতেন, তাহলে সেটা আমি মনে করি যে আর অনেক প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যেত। একদম শেষ করবো আমরা, শেষ প্রশ্ন, আপনি কি কোনো সম্ভাবনা দেখেন যে ক্রিকেট বোর্ডটা ঠিকঠাক মতো একটা রান করবে এবং ভালো কোনো কিছু আশা করতে পারে বাংলাদেশের ক্রিকেট প্রেমী? যদি সামনের নির্বাচনটা ঠিকমতো না হয় এবং ঠিক লজিক্যালি না হয়, এবং আপনার সুন্দর নিরপেক্ষ এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন এবং কোনো ধরনের জটিলতা যদি তৈরি করেন যারা বোর্ডে এখন রয়েছেন, তাহলে আই উইল বি দ্য ফার্স্ট পারসন হু রোট এগেইনস্ট দেম। আপনি নিশ্চিত থাকতে পারেন, কারণ আমি সব সময় একটা জিনিস বিশ্বাস করি যে আপনি সবাইকে সুযোগ দিতে হবে। এখান থেকে যারা জিতে বেরিয়ে আসবেন আপনাকে সেই জিনিসটা মেনে নিতেই হবে, কিন্তু আপনি কোনো একটা নির্দিষ্ট পক্ষকে সুযোগ দিতে গিয়ে বাদ বাকি সবাইকে বঞ্চিত করলে সেটাতে আপনি ক্ষমতার অ্যাবিউজ হয়, সেটা যেন না হয় সেই অপেক্ষায় আমি রয়েছি। তবে চ্যালেঞ্জটুকু রয়েছে যে সামনের যে ক্রিকেট বোর্ডের নির্বাচন, সেই নির্বাচনে আপনার সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে নির্বাচন করার চ্যালেঞ্জটুকু তামিম ইকবালের সামনে রয়েছে। আমি আশা করছি তামিম ইকবাল সেই কোট আনকোট করি ম্যাচ অন্তত যেন জিতিন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। তামিম ইকবালের সামনে নিত্য নতুন চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জগুলো অবশ্যই তাকে জয় করতে হবে। চ্যালেঞ্জ রয়েছে বাংলাদেশের সামনেও, কাল দ্বিতীয় ওয়ানডে নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে চাইবে টাইগাররা, এবং সেই কথাই বলছিলেন শরীফুল ইসলাম। আজকের মতো শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।